हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वॉक विथ मी। तो आज আমরা করতে চলেছি ইন্টারভিউর ক্লাস নাম্বার 4। অলরেডি 3টে ভিডিও দেয়া আছে ইন্টারভিউর উপরে। দুটোতে ডেমো আমি দেখিয়েছি তোমাদের, একটা ইংলিশ ভার্সন, একটা বেঙ্গলি ভার্সন, আর একটাতে আমরা সিলেবাসটা আলোচনা করেছিলাম কি কি আমাদের পড়তে হবে। আজ আমরা দেখো কোন টপিক নিয়ে পড়ব, সেটা হচ্ছে মাদ্রাসা এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এটা নিয়ে যে যে তথ্যগুলো আমাদের প্রয়োজন হবে যদি আমাদের কোনো প্রশ্ন করে এখান থেকে, সেটা যাতে আমরা উত্তর দেওয়ার মতন প্রস্তুত থাকি, সেই বিষয়টাই আজকে আমরা এখানে জানব। তো প্রথম হচ্ছে আমাদের জানতে হবে এই মাদ্রাসা কবে প্রতিষ্ঠা হয়েছিল, মাদ্রাসা শব্দটার অর্থ কী, আমাদের ভারতে কবে সূচনা হয় এই শিক্ষা ব্যবস্থার, কে করে, পশ্চিমবঙ্গে কবে সূচনা হয়, এর যে সমস্ত পর্ষদ রয়েছে সেটা কবে প্রতিষ্ঠা হয়, এর প্রেসিডেন্ট কে রয়েছে, চেয়ারম্যান কে রয়েছে, এর পরীক্ষা পদ্ধতি কী, কোন কোন বিষয় পড়ানো হয়, এখানে কি কি স্তর আছে, কোন পরীক্ষার কি কি স্তর রয়েছে, এই সব বিষয়গুলো আমরা ডিটেলসে জানবো এখানে। এবং এর উদ্দেশ্য সম্পর্কেও আমি তোমাদের বলবো যে কেন এটাকে করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে। কারণ সাধারণ স্কুল তো রয়েছে অলরেডি আমাদের, তার পাশাপাশি কেন এই মাদ্রাসা যে স্কুল সিস্টেম সেটাকে তৈরি করা হলো, এইটাই আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে। তো অবশ্যই তোমরা রেডি থাকবে, খাতা পেন নিয়ে নেবে একটা, ছোট্ট ছোট্ট আমি পয়েন্ট যেগুলো বলবো সেগুলো নোট করতে থাকবে। এগুলো কিন্তু অ্যান্সার দেওয়ার সময় তোমাদের সাহায্য করবে। এক্স্যাক্টলি হয়তো সেই কোশ্চেনটা করলো না তোমাকে, কিন্তু এমন প্রশ্ন করলো যে এই পয়েন্টগুলো যেগুলো তোমরা জানছো এখানে, সেগুলোকে তুমি কাজে লাগাতে পারবে সেখানে। তো চলো শুরু করা যাক। প্রথম আমাদের এই যে মাদ্রাসা প্রথম কোথায় প্রতিষ্ঠা হয়েছিল, তো এটার জন্য তোমাদের জানতে হবে যে 11th সেঞ্চুরিতে একটা ডাইনাস্টি ছিল যেটার নাম হচ্ছে সেলজুক ডাইনাস্টি। আমি লিখছি নামটা, তো এগুলো অবশ্যই তোমরা ছোট ছোট করে নোট করে নাও খাতায়। ডাইনাস্টিটার নাম কি? সেলজুক ডাইনাস্টি। এবার কোথায় রাজত্ব করতো এরা? একটা বিস্তীর্ণ অঞ্চলে রাজত্ব করতো, যার মধ্যে দামাস্কাস ছিল, তেহরান ছিল, সামারকান্দ ছিল, জেরুসালেম ছিল, এবং এরকম অনেক জায়গাতে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে রাজত্ব করতো এই সেলজুক ডাইনাস্টি। এরা ছিল কি? এরা সুন্নি হানাফি মুসলিম ছিল এই ডাইনাস্টি। তো এরা প্রথম 11th সেঞ্চুরিতে ইরানের যে এদের রাজধানীটা কোথায় ছিল, এদের রাজধানী ছিল নিশাপুর বলে একটা জায়গাতে, যেটা ইরানে অবস্থিত। সেই নিশাপুরে ইরানে এরা প্রথম কি করে, এই ডাইনাস্টির সময়কালেই এই মাদ্রাসা যে ইনস্টিটিউশনটা এটা প্রতিষ্ঠা হয়। কে করেছিলেন? তো এই সেলজুক ডাইনাস্টির অন্তর্গত একজন স্কলার ছিলেন, ইসলামিক স্কলার, যার নাম হচ্ছে নিজাম আল মুলক। আমি লিখে দিচ্ছি তোমাদের নামটা, তো এটা নোট করবে তোমরা। নিজাম আল মুলক এই যে ব্যক্তি, ইনি প্রথম তৈরি করেছিলেন এই একটা ইনস্টিটিউশন মাদ্রাসা নাম দিয়ে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এটার অর্থ কি? এটা একটা আরবি শব্দ যেখান থেকে এসেছে সেই শব্দটা হলো দারাসা। DARASA। এই যে ওয়ার্ডটা, এটা একটা আরবি ওয়ার্ড, এর মানে হচ্ছে টু স্টাডি। এটা একটা ভার্ব, টু স্টাডি, অর্থাৎ শিক্ষা গ্রহণ করা। এই দারাসা শব্দ থেকেই এসেছে মাদ্রাসা। এটা সিঙ্গুলার, এর যদি প্লুরাল করি আমরা হয়ে যাবে মাদারিস। এবারে যদি আমরা আক্ষরিক অর্থ দেখি, তাহলে আক্ষরিক অর্থে মাদ্রাসা শব্দের অর্থ হবে স্কুল বা বিদ্যালয়, কিন্তু এর একটা বৃহৎ অর্থ আছে। বৃহৎ অর্থ কি? বৃহৎ অর্থ হচ্ছে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রধানত ইসলামিক যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, যার মধ্যে আমরা দেখতে পাবো যে ইসলামিক ল রয়েছে, যে লকে বলা হয় সারিয়া আইন, তার সঙ্গে কিছু জুরিসপ্রুডেন্স রয়েছে যেটাকে বলা হয় ফিক, এর সাথে কোরআন রয়েছে, হাদিস রয়েছে। এই সমস্ত বিষয়ে যেখানে শিক্ষা দেওয়ার পাশাপাশি সাধারণ বিষয়ের ওপরেও শিক্ষা দেওয়া হয়, সেই প্রতিষ্ঠানকে আমরা মাদ্রাসা বলি। তাহলে যদি তোমাকে এটা প্রশ্ন করে যে মাদ্রাসা বলতে কি বোঝানো হয় বা কি শেখানো হয় এখানে, তাহলে তুমি এই অ্যান্সারটাই দেবে যে প্রধানত এটা ইসলামিক বিষয়ে শিক্ষা দেয়। ইসলামের বিভিন্ন কোরআন হাদিস থেকে শুরু করে ইসলামের যে হিস্ট্রি অফ ইসলাম, যেটাকে তারিখ বলে, তার সাথে সাথে ফিক
মানে জুরিসপ্রুডেন্স এবং সারিয়া অর্থাৎ ল এই সমস্ত কিছু সম্পর্কে শিক্ষা দেওয়ার পাশাপাশি সাধারণ যে বিষয় রয়েছে সে সাধারণ বিষয়েও শিক্ষা দেওয়া হয় এখানে। এই প্রতিষ্ঠানটাকেই বলা হয় মাদ্রাসা। তাহলে দুটো অর্থ হয়ে গেল, একটা আক্ষরিক অর্থ আর একটা বৃহৎ অর্থ। এবার আবার আমরা ফিরে আসি, আমরা কি পড়ছিলাম যে নিজাম আল মুলক এই যে ব্যক্তি, এই যে স্কলার, একজন ইসলামিক স্কলার, ইনি সর্বপ্রথম ইরানে এই সেলজুক ডাইনাস্টির টাইমে অর্থাৎ 11th সেঞ্চুরিতে উনি প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের ভারতে কবে এই সিস্টেমটা আসে। তো যেটা মনে করা হয় যে দ্বাদশ শতক, যেটা 12th সেঞ্চুরি, সেই সময় তোমরা জানো একটা বিখ্যাত ঘটনা ঘটেছিল আমাদের এখানে। সালটা হচ্ছে 1192 AD। এই সময় কি হয়েছিল, একটা যুদ্ধ হয়েছিল, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এই তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান হেরে গিয়েছিলেন মোহাম্মদ ঘুরির কাছে। তো এই যে মোহাম্মদ ঘুরির কাছে যখন হেরে যান পৃথ্বীরাজ চৌহান, এটা মনে করা হয় যে মোহাম্মদ ঘুরি প্রথম ভারতে মাদ্রাসা সিস্টেম যেটা এটা চালু করেছিলেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় ঘটনাটা ঘটেছিল? রাজস্থানের আজমের। তো আজমেরে প্রথম এই ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ আমরা বলতে পারি যে রাজস্থানের আজমেরই প্রথম আমাদের ভারতে মাদ্রাসা সিস্টেম চালু হয়েছিল, মাদ্রাসা ইনস্টিটিউশন প্রতিষ্ঠা হয়েছিল 1192 খ্রিস্টাব্দে। এবার চলে আসি আমরা যে দিল্লি সুলতানেট যখন আসে, দিল্লি সুলতানেট প্রতিষ্ঠা হয়েছিল। দিল্লি সুলতানেতে যারা সুফি সন্ত ছিল, সেই সুফি সন্তদের হাত ধরে কিন্তু এই যে সিস্টেমটা এটা গোটা ভারতে ছড়িয়ে পড়ে এবং বিপুল এর প্রচার প্রসার হয়। ঠিক যেভাবে যখন আমরা বলেছিলাম যে কোন ডাইনাস্টিতে প্রতিষ্ঠা হয়েছিল, সেলজুক ডাইনাস্টি, কিন্তু এটার প্রচার প্রসার হয়েছিল যখন অটোম্যান ডাইনাস্টি এসেছিল 14th সেঞ্চুরিতে। 600 বছর রাজত্ব করেছিল এই ডাইনাস্টিটা। সেই সময় প্রচার প্রসার হয় গোটা বিশ্বজুড়ে। আর ভারতে হয়েছিল, তৈরি হয়েছিল তো তোমার দেখতেই পেলে ঘুর সাম্রাজ্য মোহাম্মদ ঘুরির সময়, কিন্তু এটার প্রচার প্রসার হয় দিল্লি সুলতানেট যখন আসে সেই সময় সুফি সন্তদের হাত ধরে। বেশ, এবার চলে আসি আমরা পশ্চিমবঙ্গে। তাহলে আমরা ওয়ার্ল্ড হিস্ট্রি দেখলাম এখানে যে কীভাবে প্রতিষ্ঠা হয়েছিল প্রথম, তারপরে দেখলাম ইন্ডিয়াতে কখন এসেছে। এবার আমরা দেখব আমাদের ওয়েস্ট বেঙ্গল, যেটা আমাদের প্রয়োজন। তো চলো এটা দেখে নেওয়া যাক। তো দেখো, ওয়েস্ট বেঙ্গলে প্রথম আমাদের যে ক্যালকাটা মাদ্রাসা এটা প্রতিষ্ঠা হয়েছিল 1780 থেকে 81। এবার দুটো সাল কেন লেগেছে, এটা এক একটা জায়গায় এক এক রকমের আছে। কিছু বইয়ে দেখেছি 81 লেখা আছে, কিছু বইয়ে আবার 80 আছে। তো যাই হোক, এটা কার সময়? বাংলার তখন প্রথম গভর্নর জেনারেল, বাংলার প্রথম গভর্নর জেনারেলকে স্যার ওয়ারেন হেস্টিংস। স্যার ওয়ারেন হেস্টিংস, এই ওয়ারেন হেস্টিংস ইনি প্রতিষ্ঠা করেছিলেন কি? ক্যালকাটা মাদ্রাসা। এই ক্যালকাটা মাদ্রাসা তোমরা জানো বর্তমানে একে আলিয়া ইউনিভার্সিটি বলা হয়। তো আলিয়া ইউনিভার্সিটি যেটা, এটারই প্রথম নাম ছিল ক্যালকাটা মাদ্রাসা। এটা 1780-81 নাগাদ ওয়ারেন হেস্টিংস, যিনি বাংলার প্রথম গভর্নর জেনারেল, ইনি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে ওয়েস্ট বেঙ্গলে আমরা জানি যে কলকাতা সেই সময় শিক্ষা সংস্কৃতির কেন্দ্র ছিল। এখানেই দেখো ক্যালকাটা মাদ্রাসা দেখলে প্রতিষ্ঠা হয়েছে। এখানেই ইম্পেরিয়াল কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল, সুপ্রিম কোর্ট ক্যালকাটায় ছিল। রাজধানী ছিল কলকাতা ভারতে। কলকাতা মেডিকেল কলেজ এখানে প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে এটা একেবারেই কালচারাল হাব ছিল সেই সময়কার আমাদের কলকাতা। তো যাই হোক, এরপরে কি হলো, সালটা হচ্ছে 1927, 1927। এই সময় কি হয়েছিল? এই সময় প্রতিষ্ঠা হয়েছিল WBBME। এটা কি? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। এটা তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। WBBME, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। এটা প্রতিষ্ঠা হচ্ছে কবে? 1927 সালে। কে প্রতিষ্ঠা করেছিলেন এটাকে? এটা প্রতিষ্ঠা করেছিলেন একজন স্কলার, তার নাম হচ্ছে মৌলানা সৈয়দ মাহমুদুল হাসান। এই নামটা তোমরা মনে রাখবে, মৌলানা সৈয়দ মাহমুদুল হাসান। ইনি প্রতিষ্ঠা করেছিলেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন 1927 সালে। এই যে পর্ষদটা তৈরি হয়েছিল, এটা কিন্তু কোনো সরকারি সংস্থা ছিল না, এটা একটা
স্বয়ংচালিত স্বতন্ত্র একটা সংস্থা ছিল, ইনি তৈরি করেছিলেন। এর পিছনে প্রধান লক্ষ্যটা কী ছিল? বাংলা ভাষাভাষী যে অঞ্চলগুলো ছিল সেই অঞ্চলে ইসলামিক শিক্ষার প্রচার প্রসার ঘটানো, এটাই কিন্তু প্রাথমিক লক্ষ্য ছিল এই WBBME 1927 যখন প্রতিষ্ঠা হয় সেই সময়কার। এবার স্বাধীনতার পরবর্তী সময়ে কি হলো, আমাদের পশ্চিমবঙ্গ সরকার এটাকে নিজের অধীনে নিয়ে এলো। এবারে এটা একটা সরকার চালিত সংস্থাতে পরিণত হলো। তো আশা করছি বোঝাতে পেরেছি যে পশ্চিমবঙ্গে কিভাবে মাদ্রাসা শিক্ষা শুরু হলো, কে তৈরি করেছিল, কিভাবে এর প্রচার প্রসার হয়েছে। এবার আমরা চলে আসছি যে এই যে মাদ্রাসা পর্ষদ, যেটা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বর্তমানে, এর শিক্ষা ব্যবস্থাটা কেমন সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই। এখানে দেখো, প্রথম যখন এই মাদ্রাসা তৈরি হয় সেই সময়ে এটার দুটো ভাগ ছিল মাদ্রাসার। কি ভাগ ছিল? একটার নাম ছিল কুত্তাব, কুত্তাব নাম ছিল একটা, আর একটা ছিল হাই মাদ্রাসা, হাই মাদ্রাসা। এবার এই যে কুত্তাব, এই যে প্রতিষ্ঠানটা, এটা প্রাথমিক লেভেলে শিক্ষা দিত, আর এখানে শুধুমাত্র কোরআনের শিক্ষা দেয়া হতো। ওকে, তাহলে কেবলমাত্র আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র কোরআন শিক্ষা দেয়া হতো, সেই প্রতিষ্ঠানটা হচ্ছে কুত্তাব। আর যেটা হাই মাদ্রাসা ছিল, এখানে উচ্চ ইসলামিক যে বিষয়গুলো, সেই সমস্ত উচ্চ ইসলামিক যে সমস্ত শিক্ষা সেগুলো প্রদান করা হতো এই হাই মাদ্রাসাতে। তাহলে এটা শুরুর সময় যখন শুরু হয়েছিল সেই সময় এই দুটো ভাগে ভাগ ছিল। কিন্তু বর্তমানে আমরা দেখব যে পশ্চিমবঙ্গে যে মাদ্রাসা পর্ষদ রয়েছে, সেই পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের বর্তমানে আমরা দেখব এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। কি সেই দুটো ভাগ? দেখো, তাহলে বর্তমানে এটার দুটো ভাগ আছে। একটাকে বলা হয় সিনিয়র মাদ্রাসা, একটাকে কি বলা হচ্ছে? একটাকে বলা হচ্ছে সিনিয়র মাদ্রাসা, আর একটাকে বলা হচ্ছে উচ্চ মাদ্রাসা বা হাই মাদ্রাসা। ওকে, তাহলে দুটো তোমরা দেখতে পাচ্ছ, এটা বর্তমানে পশ্চিমবঙ্গে এই দুটো ভাগ রয়েছে মাদ্রাসার, একটা সিনিয়র মাদ্রাসা, একটা হাই মাদ্রাসা। এবার এই যে সিনিয়র মাদ্রাসা, যে এটা দুটো লেভেল রয়েছে, দুটো স্তর রয়েছে। একটাকে বলা হয় আলিম স্তর, আলিম মাদ্রাসা, আর একটাকে বলা হয় ফাজিল মাদ্রাসা। ঠিক আছে, তাহলে সিনিয়র মাদ্রাসারই দুটো ভাগ, এটা কিন্তু হাই মাদ্রাসা না, হাই মাদ্রাসা আলাদা। তাহলে সিনিয়র মাদ্রাসার দুটো ভাগ আছে, একটা আলিম মাদ্রাসা বলে আর একটা ফাজিল মাদ্রাসা বলে। আলিম এখানে শেখানো হয় কোন ক্লাস থেকে কোন ক্লাস? তো এটা নোট করবে, এখানে শেখানো হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 10। এই যে ক্লাস 1 থেকে ক্লাস 10, সেটাকেই বলা হয় আলিম মাদ্রাসা, মানে আমরা যেটাকে বলি মাধ্যমিক। আর ফাজিল যেটা, এটা হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যেটা, সেটা হচ্ছে আমাদের ফাজিল মাদ্রাসা। আর যেটা পড়ে রইল হাই মাদ্রাসাটা, এটা উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান একটা। এখানে এই হাই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, তার নামটা তোমরা একটু নোট করো। এরার নাম হচ্ছে আবু নাসর ওয়াহিদ। কি নাম? আবু নাসর ওয়াহিদ। ইনি তৈরি করেছিলেন বা ধারণা দিয়েছিলেন এই হাই মাদ্রাসা। আর আমরা এদিকে দেখে নিলাম সিনিয়রের আলিম আর ফাজিল, এই দুটো ভাগ। এবার হচ্ছে এগুলোর ভাগগুলো দেখে নিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে যে কি কি শেখানো হয় এখানে। তাহলে আমরা দেখি যে এই যে আলিম যে মাদ্রাসা, এখানে কোন কোন বিষয় পড়ানো হয়, আর ফাজিল যে মাদ্রাসা, এখানে কোন কোন বিষয় শিক্ষা দেওয়া হয়, এটা একটু নোট করো। তাহলে দেখো, এই যে আলিম মাদ্রাসা, যেখানে আলিম তৈরি হয়, তাহলে এই আলিম মাদ্রাসাতে প্রধানত শিক্ষা দেওয়া হয় তাহলে ইসলামিক ধর্মতত্ত্ব, এটা তো থাকবেই, ইসলামিক ধর্মতত্ত্ব। সাথে সাথে দেখো ভাষা হিসেবে এখানে যেখানে বাংলা ভাষাভাষীর অঞ্চল সেখানে বাংলা, আর যেখানে উর্দু ভাষাভাষী অঞ্চল সেখানে উর্দু। তাহলে এই দুটো হলো বাংলা অথবা উর্দু, সাথে রয়েছে আমাদের ইংরেজি। পাশাপাশি অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোও শেখানো হয়, যেমন গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সমাজতত্ত্ব, এই সব কিছুই কিন্তু শেখানো হয় আলিম মাদ্রাসাতে। যেটা ফাজিল মাদ্রাসা, এর ক্ষেত্রে কি হয়, ফাজিলের ক্ষেত্রে কি হয়ে যায়, এই যে ইসলামিক ধর্মতত্ত্ব এটা বাধ্যতামূলক হয়ে যায়। ইসলামিক ধর্মতত্ত্ব যেটা, এটাকে বাধ্যতামূলক হিসেবে নিতে হয়। তাহলে আশা করছি ক্লিয়ার হয়ে গেছে যে আলিম ফাজিল মাদ্রাসার যে সমস্ত বিষয় কি কি রয়েছে সেগুলো আমরা জেনে নিলাম।
আচ্ছা চলো নেক্সট। এবার আমরা দেখব যে পরীক্ষার কি কি স্তর রয়েছে। যেমন আমাদের সাধারণ যে শিক্ষা ব্যবস্থা সেখানে আমরা জানি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এরকম স্তর রয়েছে। তো এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় 3টে স্তরে পরীক্ষা হয়। সেটা কি চলো দেখা যাক। তাহলে 3টে স্তর রয়েছে এখানে পরীক্ষার। প্রথম যেটা প্রাথমিক স্তর, সেই প্রাথমিক স্তরটা, এটা পরীক্ষার কথা বলছি কিন্তু আমি মাদ্রাসা পরীক্ষা ব্যবস্থার কথা বলছি। এর 3টে স্তর রয়েছে। প্রথম স্তরটাকে বলে ইবতেদায়ী স্তর। কি নাম এটার? ইবতেদায়ী। এই পয়েন্টগুলোই তোমাদের নোট করতে হবে, এই টার্মগুলো জানতে হবে। তো এটা হচ্ছে প্রাথমিক স্তরের পরীক্ষা, ঠিক আছে? তাহলে প্রাথমিক স্তরের যে পরীক্ষা সেটার কি নাম? ইবতেদায়ী। সেকেন্ড হচ্ছে মাধ্যমিক, এর নামটাও মাধ্যমিক, মাধ্যমিক স্তর। আর যেটা লাস্ট, এটার কি নাম? এটার নাম হচ্ছে আলিম। এটার নাম হচ্ছে আলিম। এটাকে আমরা বলতে পারি উচ্চ মাধ্যমিক। এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর কি। তাহলে 3টে পরীক্ষা দেখো, এখানে 3টে স্তর রয়েছে মাদ্রাসা পরীক্ষার। একটা ইবতেদায়ী স্তর যেটা প্রাথমিক স্তর, একটা মাধ্যমিক স্তর, আর একটা আলিম বা উচ্চ মাধ্যমিক স্তর। আর আগে আমরা বলেছিলাম যে মাদ্রাসার যেটা সিনিয়র মাদ্রাসা তার 2টো ভাগ আছে, একটা আলিম আর একটা ফাজিল, ওর সাথে ঘোলাবে না কিন্তু। আচ্ছা চলো নেক্সট। এবার আমরা দেখব যে এই যে মাদ্রাসা বোর্ড যেটা আমরা বললাম বা পর্ষদ যেটা বললাম, এর সদস্য কারা কারা হতে পারে বা কারা কারা এর সদস্য হয়, সেইগুলো আমরা একটু জানবো এখানে। তাহলে এটা নোট করো যে মাদ্রাসা যে বোর্ড, সেই মাদ্রাসা বোর্ডের সদস্য কে কে থাকে। তাহলে সর্বোচ্চ পদে যদি তোমাকে প্রশ্ন করা হয় কখনো যে মাদ্রাসা বোর্ডের একদম যেটা সর্বোচ্চ পদ, সেই সর্বোচ্চ পদে আসীন কে থাকেন, তাহলে অবশ্যই অ্যান্সার হবে ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি ইনি হচ্ছেন মাদ্রাসা বোর্ডের যে সদস্য, তাদের একদম উচ্চ পর্যায়ে ইনি থাকেন ভারতের রাষ্ট্রপতি। সাথে সাথে কে কে থাকবেন? সাথে সাথে থাকবেন আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রয়েছে, মাধ্যমিক শিক্ষা পর্ষদ আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, এর যে প্রেসিডেন্ট, তাহলে এর যে প্রেসিডেন্ট রয়েছেন, সভাপতি রয়েছেন, তিনি থাকবেন। বর্তমানে কে রয়েছে? রামানুজ গাঙ্গুলি যিনি রয়েছেন, ইনি হচ্ছেন প্রেসিডেন্ট। সেকেন্ড, 3 নম্বর হচ্ছে তোমাদের থার্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যেটা WBCHSE, এর যিনি প্রেসিডেন্ট রয়েছেন ইনিও সদস্য এই বোর্ডের, ইনিও হচ্ছেন এই বোর্ডের সদস্য। তো তোমরা জানো বর্তমানে কে রয়েছেন এই পদে? চিরঞ্জীব ভট্টাচার্য, ইনি রয়েছেন। নাম্বার 4, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, WBBPE যাকে বলি, এর যে প্রেসিডেন্ট তোমরা সবাই জানো, এর প্রেসিডেন্ট হচ্ছেন শ্রী গৌতম পাল মহাশয়, উনি রয়েছেন। তো ইনিও একজন সদস্য এর, এই বোর্ডের, মাদ্রাসা বোর্ডের। নাম্বার 5, এছাড়া রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির আরবি বিষয়ের বা আরবি বিভাগের যিনি প্রধান, সেই অ্যারাবিক ডিপার্টমেন্টের যিনি হেড, তিনিও এর সদস্য। নাম্বার 6 হচ্ছে আলিয়া ইউনিভার্সিটির কথা তোমাদের বলেছি আগেই। তো আলিয়া ইউনিভার্সিটির যিনি প্রিন্সিপাল, তিনিও কিন্তু এর সদস্য। এছাড়াও আরও রয়েছেন একটা সিনিয়র মাদ্রাসা আর একটা হাই মাদ্রাসার একজন করে মনোনীত সদস্য, তারাও কিন্তু এই মাদ্রাসা যে বোর্ড তার সদস্য। এছাড়াও আরও কয়েকজন প্রমুখ ব্যক্তি রয়েছেন, এগুলোই হচ্ছে প্রধান। তাহলে এইগুলো একটু তোমরা মনে রাখবে যদি প্রশ্ন করা হয় যে মাদ্রাসা যে বোর্ড তার সদস্য পদে কে কে রয়েছেন, তাহলে তোমরা বলবে ভারতের রাষ্ট্রপতি একদম সর্বোচ্চ পদে রয়েছেন, তারপরে WBBSEর প্রেসিডেন্ট, WBCHSEর প্রেসিডেন্ট, WBBPর প্রেসিডেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটির যিনি অ্যারাবিক ডিপার্টমেন্টের হেড, আলিয়া ইউনিভার্সিটির যিনি প্রিন্সিপাল, আর একটা সিনিয়র মাদ্রাসা এবং একটা হাই মাদ্রাসার মনোনীত সদস্য একজন করে। বেশ, তো এটা হয়ে গেল। আর একটা আমাদের জেনে নিতে হবে যে এটা আমরা কি জানলাম, যে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের কথা জানলাম। আর একটা হচ্ছে আমাদের WBMS, যেটা প্রথমেই লেখা আছে দেখো, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান, এই নামটা যদি তোমাকে প্রশ্ন করে, এটা আমি লিখে দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই নামটা মনে রাখবে এনার। তাহলে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের যদি চেয়ারম্যান জানতে চাই, তাহলে হবে সম্মানীয় PB সেলিম স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে সম্মানীয় PB সেলিম স্যার, ইনি হচ্ছেন মাদ্রাসা
স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। আর আগে যেটা আমি তোমাদের জানিয়েছিলাম যে এটা মনে হচ্ছে বলিনি আমি, মাদ্রাসার যে পর্ষদ যেটা WBBME ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, এর যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন আবু তাহের কামরুদ্দিন। এই নামটা একটু তোমরা দেখে নেবে, এটা আমি নিশ্চিত না যে ইনি বর্তমানে কি প্রেসিডেন্ট রয়েছেন এখনও নাকি চেঞ্জ হয়ে গেছে, একবার তোমরা দেখে নেবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন যেটা, তার যিনি প্রেসিডেন্ট আবু তাহের কামরুদ্দিন, আর যেটা MSC যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তিনি হচ্ছেন PB সেলিম স্যার। হলো, এখান থেকে আর কি জানতে হবে, আমরা চলে এসেছি শেষে, আর কিছু তেমন প্রয়োজন নেই জানার, মোটামুটি এগুলো জানলেই হবে। এবার তোমাকে প্রশ্ন করতে পারে যে মাদ্রাসা এই যে শিক্ষা ব্যবস্থা, এর অ্যাকচুয়ালি লক্ষ্যটা কি, এর উদ্দেশ্যটা কি? সংখ্যালঘু যারা ইসলামিক ছাত্রছাত্রী রয়েছে তাদের ইসলামিক শিক্ষা দেওয়ার পাশাপাশি, ইসলামিক শিক্ষা তো দেয়া হবেই, তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত আধুনিক বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিষয়েও তাদের শিক্ষা দিয়ে সমাজের মূল স্রোতের সঙ্গে তারা যাতে তালে তাল মিলিয়ে চলতে পারে সেইভাবে তাদের প্রস্তুত করে দেয়া, যাতে তারা একজন ভারতের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। এইটাই হচ্ছে আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের লক্ষ্য, বা মাদ্রাসা প্রতিষ্ঠা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে এটাই। তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। যা যা আমি বললাম মাদ্রাসার একদম উৎপত্তি থেকে শুরু করে ভারতে কবে এলো, পশ্চিমবঙ্গে কবে এলো, পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা কবে হলো, কে প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা শব্দের অর্থ কী, কোথা থেকে এসছে, বৃহৎ অর্থে এর কী অর্থ, কোন কোন বিষয় এখানে পড়ানো হয়। তাহলে মনে রাখবে বিষয়গুলো, প্রথম হচ্ছে কোরআন, সেকেন্ড হচ্ছে হাদিস, 3 নম্বর হচ্ছে ফিক যেটাকে বলা হয় জুরিসপ্রুডেন্স, 4 নম্বর হচ্ছে আইন বা ল যেটাকে সারিয়া বলা হয়, 5 হচ্ছে হিস্ট্রি অফ ইসলাম যেটাকে তারিখ বলা হয়, এর সাথে সাথে উচ্চ পর্যায়ে গিয়ে তাফসিরের শিক্ষা দেওয়া হয় যেটা এক্সপ্লেনেশন অফ কোরআন বলা হয়, এর সাথে সাথে অন্যান্য যে সমস্ত বিষয় রয়েছে যেমন ভাষা থেকে শুরু করে বাংলা, উর্দু, ইংরাজি, সাথে সাথে বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সমাজবিদ্যা, এই সব কিছুরও কিন্তু শিক্ষা দেওয়া হয়। এরকমও প্রশ্ন আসতে পারে যে কত পার্সেন্টেজ স্টুডেন্ট নন মুসলিম, তাহলে এটা তোমরা দেখবে যে ওয়েবসাইটে দেয়া আছে এই পর্ষদের 16% নন মুসলিম স্টুডেন্টরাও কিন্তু বর্তমানে এই মাদ্রাসাতে পড়াশোনা করে। তো মোটামুটি সব আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। এবারে এগুলো তোমরা প্র্যাকটিস করো বাড়িতে, বারবার বলো নিজেরা, তাহলেই হয়ে যাবে। একটু টার্মগুলো খটোমটো লাগবে প্রথম যে কুত্তাব যে টার্মটা, তারপরে তোমাদের আলিম, ফাজিল, তারপরে ইবতেদাই, এগুলো 2-4 বার বলতে হবে তোমাদের, বলতে বলতে এগুলো অভ্যাস হয়ে যাবে। যেগুলো এগুলো আরবি ভাষার শব্দ তো সেই জন্য একটু খটোমটো লাগতে পারে, তো 2-4 বার বলবে, এগুলো প্র্যাকটিস করবি, তাহলেই সরগল হয়ে যাবে। তো ফ্রেন্ডস, নেক্সট যে ভিডিওটা আসছে ক্লাস নাম্বার 5, সেখানে আমি তোমাদের ইংলিশ মেথডোলজি পড়াবো, মেথডোলজি অফ টিচিং, কত ধরনের টিচিং মেথড আছে, স্ট্র্যাটেজি, অ্যাপ্রোচ আছে, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। এখান থেকে প্রশ্ন আসতে পারে, তোমাকে প্রশ্ন করলো যে ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য বেস্ট মেথড কোনটা, সায়েন্স শেখানোর জন্য বেস্ট মেথড কোনটা, ম্যাথ কোন মেথডের সাহায্যে শেখানো যেতে পারে, বা তোমরা বিএড করে এসছো সেখানে তোমরা টিচিং মেথড সম্পর্কে কি কি জানতে পেরেছো, এই ধরনের যে প্রশ্নগুলো তার অ্যান্সার দেওয়ার জন্য আমি তোমাদের তৈরি করে দেবো। নানান ধরনের যে মেথড রয়েছে সব ডিটেলস আমি এখানে শিখিয়ে দেবো, তোমাদের বলে দেবো কী কী রয়েছে। ওকে, তো তারপরে আমরা যে বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন আসতে পারে, নানান ধরনের, যেমন NCF 2005 থেকে প্রশ্ন করতে পারে, তারপর তোমাকে NEP 2020 থেকে প্রশ্ন করতে পারে, তোমাকে ধরো সর্বশিক্ষা অভিযান থেকে প্রশ্ন করে দিল, মিড ডে মিল থেকে প্রশ্ন করে দিল। তো এইগুলো আমি তোমাদের কিছু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেইগুলো সম্পর্কেও আলোচনা করে দেবো এখানে। তো দেখতে থাকো, অবশ্যই শেয়ার করবে ভিডিওগুলো বন্ধুদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওয়। স্টে ব্লেসড and keep smiling.